একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনার কাছে আমার পুরনো ছবি কি করে? পুরনো কোনো ছবি? সেহের আরহামের কাঁধ থেকে মাথা তুলল। বিছানার পাশের টেবিলের ওপর থেকে ছবিগুলো আরহামের সামনে ধরল। ছবিগুলো দেখতেই আরহাম ঘাবড়ে গেল। বিস্ময়ের দৃষ্টিতে সেহেরের দিকে তাকিয়ে থাকলো। আরহামের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ, যা আবছা আলোয় সেহেরের চোখে পড়ল না। আরহামের চোখের সামনে আবছা কিছু স্মৃতি ভেসে ওঠে, কিছু রক্তের ছাপ, অস্পষ্ট দৃশ্য। সেহেরের ডাকে আরহামের ঘোর কাটে। মুখে ভয়ের ছাপ কাটিয়ে কৃত্রিম হাসি ফুটিয়ে থতমত গলায় বলল, এগুলো তো দিশা আন্টির থেকে কালেক্ট করা। আন্টির কাছে ছবিগুলো ছিল, ভালো লেগেছে তাই আমার কাছে রেখে দিয়েছি। ও, বলল। সেহেরের সরল মন আরহামের কথা বিশ্বাস করে নিয়েছে। আবার আরহামের কাঁধে মাথা রেখে মুচকি হেসে বলল, এসব পাগলামো কেউ করে? আপনি সত্যিই পাগল। আরহাম সেহেরের দিকে কোনাকুনি দৃষ্টিতে চেয়ে গাঢ় স্বরে বলল, তোমার কাছে যা পাগলামো আমার কাছে তা গভীর প্রেমের অনুরাগ। কথাটা সেহেরের বুকে যেয়ে গভীরভাবে বিঁধল। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে পিনপথ নীরবতা। সেহের মাথা তুলে আরহামের কাঁধে থুতনি ছুঁয়ে গাঢ় চোখে আরহামের মুখ পানে চাইল। বারান্দার ফেরি লাইটের আলোয় আরহামের ফর্সা গালের ব্রাউন দাড়িগুলো চকচক করছে। অদ্ভুত সুন্দর চোখজোড়া কোনো এক গভীর চিন্তায় ডুবে। সেহের ধীরে ধীরে আরহামের ঘোরে ডুবে গেল। মনে এক অবাধ্য ইচ্ছে জাগ্রত হলো, দাড়িগুলোয় আদরে হাত বুলিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ। আলতো হাতে দাড়িগুলো ছুঁয়ে দিচ্ছিল। আরহাম তখনও ভাবনায় ডুবে। ছোট ছোট দাড়িতে হাত বোলাতে বোলাতে সেহেরের চোখ আটকালো আরহামের ঠোঁটের দিলে। মনে এক ভয়ঙ্কর ইচ্ছে জাগলো। কোনো এক অদৃশ্য মায়া সেহেরকে আরহামের দিকে টানছে, মোহমায়া আবদ্ধ করে নিয়েছে। সেহের আরহামের শার্টের কলার ধরে নিজের খুব কাছে টানল। মোহনীয় চোখে আরহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে টুপ করে আরহামের ঠোঁটের নিচের তিলটায় গাঢ় এক চুমু খেলো। প্রথমে আরহাম হতবম্ব চোখে তাকিয়ে রইল। সেহেরের সরে যাওয়ায় বিস্ময় কাটল। কিছু সময় অতিবাহিত হলো। দুজন নীরব। সেহের ভীত চোখে আরহামের দিকে তাকিয়ে কি থেকে কি হয়ে গেল। আরহাম কি রেগে? সেহের নিরীহ হরিণীর মতো ভীত চোখে আরহামের মুখ পানে চেয়ে। আরহাম মাথা নিচু করে চোখ বুজে আছে। শরীরে রক্ততড়িৎ বেগে ছুটছে, কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। ভেতরের অদম্য আগুন জ্বলজ্বল করে জ্বলছে। চোখ খুলে আচমকা সেহেরকে নিজের সাথে মিশিয়ে নিল। সেহের কিছু বুঝে ওঠার পূর্বে তার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের আয়ত্তাধীন করল। গভীর চুম্বনে লিপ্ত হলো। সারা রুম জুড়ে নীরবতা, ভারী ভারী তপ্ত নিঃশ্বাসের আওয়াজ দেওয়ালে বাড়ি খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আরহাম সেহেরকে ছাড়ে। কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে অস্পষ্ট গাঢ় স্বরে বলল, খুব কষ্টে নিজেকে আয়ত্তে রেখেছিলাম, লাগামহীন করে ভীষণ বড় ভুল করলে। বলে আরহাম সেহেরের গালে গভীরভাবে চুমু এঁকে দিল। সেহের ফ্যাল ফ্যাল চোখে শুধু তাকিয়ে। নতুন এক দিনের সূচনা। সোনালি রোদগুলো জানালার মোটা কাচ ভেদ করে সুরসুর করে অন্ধকার ঘরে আলো ছড়াচ্ছে। দূর কোথাও ঘাসের ওপর শিশির কণা জলজল করছে। ঘুমন্ত শহর অলস ভঙ্গিতে আরো মোড়া ছাড়ছে। সেহেরের মাত্রই ঘুম ভাঙল। পাশ ফিরে ঘুম ঘুম চোখে আরহামকে দেখল, বিছানার মাথার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে। এক হাত সেহেরের চুলের ভাঁজে। নিশ্চিত সারা রাত জেগে চুলে বিলি কেটে দিচ্ছিল। সেহেরে জ্বর এখন পুরোপুরি ছেড়েছে। গতরাতে গা পোড়া জ্বর ছিল। আরহাম সারা রাত সেহেরের পাশে ছিল। জলপট্টি থেকে শুরু করে গা মুছে দেওয়া অবধি সব করেছে। সেহের অজ্ঞান অবস্থায় বিছানায় পড়েছিল। এসব কিছুর কোনোটাই তার স্মরণে নেই। সেহের আরহামকে কোনো রকম বিছানায় শুয়ে দেয়। আরহামের দাড়িতে আদরে হাত বুলিয়ে মুচকি হেসে বিছানা ছাড়ে। আরহামের ঘুম ভাঙল বেশ বেলা করে। চোখ খুলতেই সামনে সব কিছু ঘোলা হয়ে যায়। শুধু কারো প্রতিচ্ছবি চোখের সামনে ভাসে। সেহের মাত্রই শাওয়ার নিয়েছে। ভেজা চুলে পিঠ ভিজে, লাল কামিজে সাদা পিঠ স্পষ্ট ফুটে। সেহের তোয়ালে ঝেড়ে চুলের পানি ছাড়তে ব্যস্ত। জানালার স্বর্ণে মোড়ানো সোনালি রোদটা ড্রেসিং টেবিল ছুঁয়ে সেহেরের মুখের উপর পড়ছে, ঠিক যেন স্নিগ্ধতায় জড়ানো শিশির স্নাত রক্তিম গোলাপ। আরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বিছানা ছেড়ে যন্ত্রের মতো সেহেরের দিকে ধাবিত হচ্ছে। সে যেন নিজের বশে নেই। মনের কোণ থেকে গভীর এক আদেশ, সেই আদেশেই যেন সে চলছে। বেখিয়ালি সেহেরের তখনও চুলের পানি ছাড়তে ব্যস্ত। আরহামের উপস্থিতি বিন্দু মাত্র টের পায়নি। হুট করে পেছন থেকে কেউ কোমর চেপে ধরতেই সেহেরের টনক নড়ে।
চমকালেও বিন্দু মাত্র ভয় পেল না, মুচকি হাসল, চোখ তুলে আয়নায় তাকালো। আরহাম সেহেরের ভেজা চুলের মিষ্টি ঘ্রাণে মজে। সেহের আয়নায় চোখ রেখে হালকা স্বরে বলল, ঘুম ভাঙলো তবে? পেছন থেকে কোনো উত্তর এলো না। সেহের প্রশ্ন করলো, অফিসে যাবেন না? এবারও কোনো উত্তর মিলল না। সেহের কিছুটা সরে আরেকবার বলল, আমি কিছু জিজ্ঞেস করছি। এবার আরহাম মাথা তুলল, বিরক্তি ভরা পিটপিট চোখে আয়নায় সেহেরের দিকে তাকালো, যেন তার ভীষণ গুরুত্বপূর্ণ কাজে সেহের ব্যাঘাত ঘটিয়েছে। সেহের এক চিলতে হাসল। আরহাম ঘুমু ঘুমু ক্লান্তি মাখার স্বরে বলল, ভীষণ ক্লান্ত। আজ নো অফিস, আর তুমিও ক্লাসে যাচ্ছ না। আপনি অফিসে যাবেন না তা না হয় বুঝলাম, কিন্তু আমি কেন ক্লাস মিস করব? কারণ তুমি অসুস্থ। আমি মোটেও অসুস্থ না, আমি একদম ফিট অ্যান্ড ফাইন। তা যাই হোক, তুমি ক্লাসে যাচ্ছ না। কিন্তু কোনো কিন্তু না। আমি বলেছি তুমি যাচ্ছ না মানে তুমি যাচ্ছ না, আন্ডারস্ট্যান্ড? আরহাম ধমকের স্বরে বলল। সেহের ধীর গতিতে মাথা নাড়ল। আরহাম দ্বিতীয় কোনো কথা না বাড়িয়ে ধপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। সেহের থম মেরে রইল। আরহামের হুট করে এমন রেগে যাওয়ার কারণ সে খুঁজে পেল না। আরহামের রেগে যাওয়াটা তার কাছে ভীষণ অযৌক্তিক মনে হলো। খানিক পূর্বেই তো সব ঠিক ছিল, মুহূর্তেই এমন কি ঘটল? কফি নিয়ে রুমে আসতেই আরহাম ওয়াশরুম থেকে বের হলো। সেহের আরহামের হাতে কফির মগ দিয়ে চলে যেতেই আরহাম পেছন থেকে হাত টানলো। সেহের থামলো। আরহাম লক্ষ্য করলো সেহের মনমরা হয়ে নিচের দিকে তাকিয়ে। সেহেরের মুখ তুলে কপালে গাঢ় এক চুমু এঁকে কপালের সাথে কপাল ঠেকিয়ে আলতো স্বরে বলল, আই এম সরি, আমার ওইভাবে উঁচু গলায় কথা বলা উচিত হয়নি। সেহের চুপ। আরহাম ধপ করে সেহেরকে কোলে তুলে নিল, বিছানায় বসিয়ে গালে হাত ছুঁয়ে বলল, সম্পূর্ণ বেড রেস্ট নেবে, বিছানা থেকে এক পাও নিচে ফেলবে না। কিছু প্রয়োজন হলে আমাকে বলবে। তোমার সুস্থ থাকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সেহের হ্যাঁ সূচক মাথা নাড়ল। আরহাম মুচকি হেসে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, গুড, দ্যাটস মাই গার্ল। সেহের গভীর চোখে আরহামের দিকে তাকিয়ে রইল। এই আরহাম খানিক পূর্বের আরহামের মাঝে আসমান জমিন তফাৎ। আরহামের চোখে অন্য রকম এক আসক্তি, অন্য রকম এক মায়া, যার অর্থ সেহের ঠিক বুঝে উঠতে পারছে না। সময় গতিশীল, নদীর মতো নিজ গতিতে চলে। নভেম্বরের মাঝামাঝি, শীতের প্রবণতা ধীর ধীর করে বাড়ছে, চারিদিকে ঠান্ডার আমেজ ছড়াচ্ছে। সময়ের সাথে পাল্লা ধরে আরহাম সেহেরের সম্পর্কের গভীরতাও বাড়ছে। আজকাল সেহেরের মনের ওপর কোনো জোর খাটে না। হুটহাট আরহামের কাছে আসাতে আর আগের মতো খারাপ লাগাটা কাজ করে না। বন্দি মনে জানালায় প্রণয়ময় দমকা হাওয়া ঝড় তুলছে। অদৃশ্য দেওয়ালটা ধীরে ধীরে মাটিতে মিশছে। সেই প্রথম দিকের সেই আবেগটা আবারও নতুন আবেশ ছোঁয়াচ্ছে। আস্তে আস্তে আরহামের প্রেমের হাঁটু গেড়ে বশ হচ্ছে। আরহামের বুকে মাথা রেখে রাতের পর রাত কাটাতেও মন্দ লাগে না, বরং এক অজানা ভালো লাগা কাজ করে। অপ্রকাশিত ভালোবাসাটা সেহেরকে আঁকড়ে নিয়েছে। শহরের নামকরা এক নেতার বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে, ছেলের বিয়ে ঘটা করে আয়োজন করা হয়েছে। শহরের নামি দামি সব লোকেদের সেখানে আগমন। সেহের বারবার মানা করা সত্ত্বেও তাকে আসতে হয়েছে। প্রত্যেকবারের মতো আরহামের জেদের কাছে তাকে হার মানতে হয়েছে। এত মানুষের ভিড়ে সেহের ভীষণ অস্বস্তিকর অনুভব করছে। ভীত মুখ করে এক কিনারায় দাঁড়িয়ে। এসব পার্টিতে সে মোটেও অভ্যস্ত নয়। দূর থেকে আরহামকে দেখছে, সবার সাথে কি সুন্দর ইজিলি কথা বলছে। এসব পার্টি অকেশন যেন তার জন্যই। সেহেরের এসবে কাজ কি? সেহেরের মাঝে মাঝে মনে হয় সে আরহামের যোগ্য নয়। যেমন সুন্দর সে দেখতে, তেমন তার চলন বলন। প্রত্যেক কাজে বিশেষ রকম এক অ্যাটিটিউড, যা তাকে অন্য সবার চেয়ে বিশেষ বানায়। এই যে আজ চকলেট স্যুট পরেছি, কি দারুণ লাগছে, একদম চোখে লাগার মতো। প্রত্যেকে চোখ ঘুরে ফিরে আরহামের দিকে। এত সুদর্শনের পাশে সেহেরকে কি মানায়? মনে এক কঠিন প্রশ্ন জাগলো। এসব নিয়ে ভাবছে, হঠাৎ পেছন থেকে কারো গলার আওয়াজ পেয়ে তাকায়। উল্লাসিত স্বরে বলে ওঠে, তফির ভাই তুমি? তফির এক গাল হাসলো, মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আমি। কেমন আছিস তুই? ভালো, তুমি কেমন আছো? আর ফুপি অর্থি ওরা কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। এবার বল, তুই ঢাকায় কি করে? নিশ্চয়ই মামার সাথে। ঢাকায় এসেছিস, এবার জানালিও না। সেহের কিঞ্চিত হাসলো। তফিরের উত্তরে বলল, বাবার সাথে আসিনি। এখানে কার সাথে এসেছিস? মামির সাথে? না, আমার হাজবেন্ডের সাথে। হাজবেন্ড?
কথাটা শুনে তফিরের মুখ চুপসে গেল, হাসি উজ্জ্বল মুখটা বুঝে গেল। বলল, হাজবেন্ড? তুই মজা করছিস তাই না? মজা করব কেন? সত্যি হাজবেন্ডের সাথে এসেছি। তফির থতমত গলায় বলল। তুই সত্যি বিয়ে করে নিয়েছিস? সেহের আমতা আমতা গলায় বলল। সে অনেক কাহিনী, কিন্তু মনোমালিন্য কারণে কাউকে জানানো হয়নি। তফির অন্যদিকে তাকিয়ে ছোট এক নিঃশ্বাস ফেলল। বুকের কোথাও চিনচিন ব্যথায় হাহাকার করছে। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল। অভিনন্দন। সেহের মুচকি হেসে উত্তর দিল। ধন্যবাদ। এবার বলো, তুমি এখানে কি করে? এতদিন কোথায় ছিলে? পুলিশের চাকরি, কখন কোথায় থাকি ঠিক নেই। এখানে ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি। বর আমার স্কুলের ফ্রেন্ড। ও আচ্ছা, তাই বলো। সেহের তফির গল্প করছে যা আরহামের চোখ এড়ায়নি। দূর থেকে হিংস্র চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তফিরের সাথে সেহেরের গল্প করাটা হয়তো আরহামের ভেতর সত্তার পছন্দ হয়নি। সেহেরের পাশে এসে দাঁড়িয়ে বাহু ধরে সেহেরকে নিজের সাথে মিশিয়ে নেয়। সেহের মাথা উঁচু করে এক চিলতে হেসে তফিরের সাথে আরহামের পরিচয় করিয়ে বলে। ভাইয়া, মিট মাই হাজবেন্ড, আরহাম খান। আরহাম, উনি হচ্ছেন তফির ভাইয়া, আমার কাজিন। আরহাম হ্যান্ডশেক করে। তফির মুখে কৃত্রিম হাসি রেখে বলে। আরে ওনাকে কে না চেনেন? আরাম খান শহরের নামকরা পলিটিশিয়ানদের একজন। আরহাম কিঞ্চিত হাসল। আরহাম সেহেরকে একত্রে দেখে তফিরের ভেতরের অস্থিরতা কাজ করছে। তফির তাড়া দিয়ে বলল। অনেক রাত হয়েছে রে, মা বাড়িতে একা, এখনই বের হতে হবে। আবার দেখা হবে, আজ আসি। আরহাম বাঁকা হেসে গম্ভীর স্বরে বলল। অবশ্যই দেখা হবে। ফাঁকা রাস্তায় গাড়ি চলছে। আরহাম ড্রাইভ করছে। সেহের আরহামের কাঁধে মাথা হেলিয়ে আছে। গাড়িতে পিনপতন নীরবতা। আরহামকে চুপচাপ দেখে নীরবতা ভেঙে সেহের বলল। আজ আমার কেমন লাগছে? আরহাম চুপ। সেহের আবার বলল। কি হলো? আরহামের টনক নড়ে। চিন্তা জগৎ থেকে ফিরে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে। কিছু বললে? এই ডিপ গ্রিন শাড়িতে কেমন লাগছে? আরহাম মুচকি হেসে বলল। সব সময়ের মতো এঞ্জেল, কিন্তু এই সৌন্দর্য শুধুই আমার জন্য। আমি অবধি যেন সীমাবদ্ধ থাকে। সেহের কথার গভীরতা না বুঝে এক চিলতে হেসে আরহামের কাঁধে মাথা রেখে চোখ বুজে নিল। আরহাম হিংস্রভাবে সামনে তাকিয়ে হাসে। হয়তো কারো মৃত্যুর ছক্কাটা শেষ। দুদিন পর সেহের হুট করে একদিন অর্থিকে ফোন দেয়। অর্থি থেকে জানতে পারে তফির হাসপাতালে ভর্তি। গতরাতে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রাণ না গেলেও ভীষণ রকম আহত। হাত পায়ে বেশ চোট লেগেছে। সেই রাতের পর অনেক দিন কেটে গেল। নভেম্বরের শেষ দিক। শীতের প্রবণতা দিন দিন বাড়ছে। সন্ধে নামতেই চারদিক ঘন কুয়াশায় ঘিরে যায়। এমনই এক রক্তিম বিকেলে সেহের বারান্দায় দাঁড়িয়ে। সন্ধে নামতে এখনো অনেকটা সময়। নীল দিগন্তে রক্তিম সূর্যের উষ্ণ ছোঁয়া কমল আলো ছড়াচ্ছে। মৃদু ঠান্ডা আমেজ। সেহের মোটা শালটা আলতোভাবে গায়ে জড়িয়ে রেখেছে। বারান্দা ফুল গাছগুলো শীতল বাতাসে দুলছে। শীতের প্রবণতায় গাছগুলোকেও ছাড় দেয়নি। সোনালি খাঁচায় বন্দি পায়রাগুলো কিচিরমিচির আওয়াজ তুলছে। সেহের মৃদু হেসে পায়রার সাথে খেলছে। এই কয়েকদিন পায়রা দুটোর উপর ভীষণ মায়া জন্মেছে। এদের আহ্লাদী নামও দিয়েছে। একটার নাম চন্দ্র, অন্যটা সূর্য। যা নিয়ে আরামসহ দাদিও বেশ হাসাহাসি করেছেন। আজকাল এদের সাথে সময় না কাটালে মন কেমন যেন অস্থির অস্থির থাকে। মনের অস্থিরতা মিটাতে দিনে অন্তত একবার হলেও এদের সাথে সময় কাটায়। পায়রাগুলো নিষ্পাপ চোখ সেহেরকে কিছু একটা যেন বলতে চায়। তাই তো এত বেশি ছটফটানি। গতানুগতিক অন্য দিনের তুলনায় আজ বেশ ছটফট করছে। পিঞ্জিরা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হয়তো বোবা প্রাণী মনে গগন প্রান্তে ডানা ঝাপটানোর স্বাদ জেগেছে। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে সেহের মুচকি হাসল। আগের মতো সামনের দিকে তাকিয়ে আওয়াজ করে বলল। এসেছেন? দিন কেমন কাটলো? আরহাম কিঞ্চিত হেসে পেছন থেকে সেহেরের কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সেহেরের মাথায় থুতনি ঠেকিয়ে ক্লান্ত স্বরে বলল। ভীষণ ক্লান্ত, রেস্ট করতে চাই। করুন। ধরে রেখেছে কে? আমার সব রোগের ভেষজ হচ্ছে তুমি। তোমাতেই আমার সব স্বস্তি। সেহের আগের ভঙ্গিতে আরহামের বুকে গা হেলিয়ে মুচকি হাসে। আরহাম মাথায় চুমু দিয়ে শান্ত স্বরে বলল। মাথা ম্যাসাজ করে দিবে, রুমে চলো। সেহের সোজাসুজি দাঁড়িয়ে যায়। আরহামের দিকে ফিরে ভেঙচি কেটে বলে। একদম না। আমি জানি এখন রুমে গেলে আপনি দুষ্টুমি শুরু করবেন। তাছাড়া আমি এখন ভীষণ ব্যস্ত। চন্দ্র সূর্যকে খাবার দিব, তাদের সাথে গল্প করব। আরহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। পায়রাগুলো আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট?
সেহের আরহামকে রাগাতে মজার ছলে বলল। হুম, একদম। কথাটা শোনা মাত্র আরহাম ভীষণ তেতে গেল। সেহেরের বাহু টেনে নিজের সামনে আনলো, ধমকের স্বরে শক্ত গলায় বলল। তোমার জীবনে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু থাকতে পারবে না, নেভার এভার। আরহামের রক্তিম চোখের ক্রুদ্ধ চাহনিতে সেহের কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে ছলছল চোখে আরহামের দিকে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আরহাম নয়, যেন আরহাম রূপে অন্য কেউ। দুদিন পর, ঠিক দিনের মাঝামাঝি, সেহের মাত্র ক্লাস থেকে ফিরেছে। মন বেশ ফুরফুরে, লাস্ট এক্সামের রেজাল্ট দিয়েছে। ভীষণ ভালো রেজাল্ট হয়েছে। সবাই যার যার ঘরে। আরহাম সেহেরের সাথে বেরিয়েছে। অফিস থেকে এখনও ফেরেনি। জানিয়েছে বাড়ি ফিরতে দেরি হবে। সেহের রুমের দিকে অগ্রসর হয়। রুমের সামনে যেতেই উৎফুল্ল মনটা বুঝে যায়। অজানা এক ভয় হানা দেয়। ভীতু পায়ে সেহের ভেতরের দিকে পা বাড়ায়। ঘরের জিনিসপত্র সব এলোমেলো, অগোছালো। ঘরটায় থমথমে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে বারান্দার সামনে ঝুলন্ত স্টিলের ওয়াল হ্যাঙ্গিং টুংটাং শব্দ করে ওঠে। আচমকা শব্দে সেহের কেঁপে ওঠে। বুকের কাছে হাত রেখে সামনে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে সারা রুমে চোখ বোলায়। রুমের বেহাল দশা দেখে মনে হচ্ছে রুমের ওপর দিয়ে ছোটখাটো ঝড় গেছে। সেহের চিন্তিত মুখ করে আছে। বিছানায় ব্যাগ রাখতে গিয়ে সেহের থেমে যায়। বারান্দার দিকে কুঞ্চিত ভ্রু করে তাকিয়ে থাকে। পায়রার কিচিরমিচির শব্দ মিলছে না। মনে কিঞ্চিত সন্দেহ জাগে। সেহের তড়িঘড়ি করে বারান্দার দিকে পা বাড়ায়। দরজার সীমানায় দাঁড়াতেই সেহের আঁতকে ওঠে। চিৎকার করে মাটিতে বসে পড়ে। রক্ত ভেজা নিথর পায়রা জোড়া মাটিতে পড়ে আছে। পায়রার রক্তে সারা ফ্লোর মেখে। সোনালি পিঞ্জিরাটা দ্বার খোলা। সেহের মাটিতে বসে চিৎকার করে কান্না করছে। নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারছে না। সেহেরের চিৎকারে পুরো বাড়ির লোক জড়ো হয়ে গেছে। সেহের একসময় নিজের জ্ঞান হারায়। বাগানের পাশে ছায়ারঙা ঘরটায় মালিহা খানম প্রবেশ করে। কয়েক পা যেতেই একটা রুমের সামনে দাঁড়ায়। দরজা মিলতে ঘুটঘুটে অন্ধকার ঘরটার মেঝেতে লম্বালম্বি আলোর রেখা পড়ে। ভেতর থেকে কারো ভারী আর্তনাদ ভেসে আসে। মালিহা খানম ধীর পায়ে ঘরে প্রবেশ করে। আলো জ্বালাতেই আরহাম চিৎকার করে ওঠে। আলো বন্ধ করো, বন্ধ করো এই অসহ্য আলো। এই আলো আমাকে পীড়া দিচ্ছে, ভীষণ রকম যন্ত্রণা। আরহামের এলোমেলো কথাগুলো গুলিয়ে যাচ্ছে। অসহ্য চিৎকারে পুরো ঘর থমথম করছে। আরহামের ব্যথাতুর স্বরে মালিহা দ্রুত লাইট বন্ধ করে জুম লাইট জ্বালায়। আরহামকে জড়িয়ে ধরে আরহাম চাপা চিৎকারে বলে, বিশ্বাস করো দাদিমা, আমি ইচ্ছে করে পায়রাগুলোকে খুন করিনি। কি থেকে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে রক্তমাখা হাতে বিছানায় পাই, কি হয়েছে আমি কিছুই জানি না। আমার আরহাম আর বলতে পারছে না। কথাগুলো আটকে আসছে। মালিহার কোলে মাথা রেখে আধো আধো স্বরে বলে, আমি নিষ্পাপ জীবের প্রাণ কেড়েছি। বিশ্বাস করো, আমি এমনটা চাইনি। আমি চাইনি সেহেরকে কষ্ট দিতে। নিজের আয়ত্তে আমি ছিলাম না। কি হয়েছে কোনো কিছুই আমার স্মৃতিতে নাই। এ কেমন রোগ যা আমাকে নিষ্পাপ জীবের প্রাণ হরণ করে? সেহের আমার অসুস্থতার কথা জানতে পারলে ছেড়ে চলে যাবে আমাকে ছেড়ে। আরহামের অসহায় আকুতি। মালিহা নাতির এমন অসহায়ত্ব সহ্য করতে পারছে না। চোখ জলে চিকচিক করছে। কোনো রকম ঠোঁট চেপে কান্না আটকে বলে, এমন কিছু হবে না। সেহের কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। সে ঠিক তোমাকে বুঝবে। আরহাম জানে তার দাদিমা তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আরহাম খাটের সাথে মাথা ঠেকিয়ে রক্তমাখা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে, তুমিও জানো, আমিও জানি, এটা শুধু মিথ্যা সান্ত্বনা। আমি কোনোদিন সুস্থ হব না। আর এমন অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে সেহের মোটেও থাকতে চাইবে না। আমার জীবন বরাবরই আমার কাছে এক অমীমাংসিত রহস্য। আমার জীবন আমার কাছে বরাবরই এক অমীমাংসীয় রহস্য। জীবনের প্রতিটি পাতা এলোমেলো, ছন্ন ছাড়া এক জীবন। স্মৃতি থেকে অনেকটা বছর পুরোপুরি মুছে গেছে। যা আছে তাতেও সব অগোছালো। ভালো হতো 5 বছর আগে চিটাগাং সেই অনুষ্ঠানে যদি তাকে না দেখতাম, তার প্রণয়ের আগুনে এভাবে না পড়তাম, তার নিষ্পাপ সে হাসি আমাকে মুগ্ধ না করত, তবে আজ হয়তো গল্পটা অন্যরকম হতো। না এভাবে বিষাক্ত প্রণয় দহনে পুরো ছারখার হতাম। সেহের আমার নেশা, আমার আসক্তি, আমার আত্মার সাথে সে মিশে। প্রাণ থাকতে কোনোদিন তাকে ছাড়তে পারবো না। তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। না, সেহেরকে পুরোপুরি নিজের করতে পারছি না, আর না তাকে ছাড়তে পারছি। ভয় হয় ভেতরের হিংস্রতা যদি কাবু করে সেহেরকে আঘাত করি। অজান্তে আমার সেহেরকে যদি চোট দিয়ে বসি। আজকাল সেহেরের আশেপাশে থাকতে আমার ভয় হয়। না জানে নিয়ন্ত্রণহীন হয়ে কখন কি করে বসি।
সে আমার, তবুও তাকে ছুঁয়ে দেখতে ভীষণ ভয় হয়। এই অসহ্য যন্ত্রণায় ক্ষণে ক্ষণে পুড়ছি। আমার মুক্তি চাই। আরহাম অস্থির স্বরে শেষের কথাগুলো বলছে। মালিহা আরহামকে জড়িয়ে ধরে কোনো রকম শান্ত করে। আরহামের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হবে না, সেহের কোথাও যাবে না, সব ঠিক হবে, তুমি সুস্থ হবে। খটখট আওয়াজে গভীর রাতে সেহেরের ঘুম ভাঙে। অন্ধকার রুম জুড়ে আবছা নীল আলো। ভারী মাথা নিয়ে সেহের উঠে বসে। নিভু নিভু চোখের সামনে তাকিয়ে দেখে কাবর্ডের পাশে কারো প্রতিচ্ছায়া। বিছানার পাশে ল্যাম্পটা জ্বালাতে উজ্জ্বল রশ্মিতে ঘরটা ফুটে ওঠে। আরহামকে প্যাকিং করতে দেখে সেহের আলতো স্বরে প্রশ্ন করে। কোথাও যাচ্ছেন? আরহাম ব্যাগ গোছাতে গোছাতে ব্যস্ত স্বরে বলে, হ্যাঁ কানাডা, দুপুরে ফ্লাইট। সকালে বের হব অফিসের কাজ সেরে, সোজা এয়ারপোর্ট। আরহামের কথায় সেহেরের বুকে ভারী এক কষ্ট নাড়া দিয়ে উঠল। কেমন যেন এক অজানা ব্যথা। আজকে এত বড় এক ঘটনা ঘটে গেল, আরহামের মাঝে এ নিয়ে কোনো অনুভূতি নেই। সেহেরকে এমন অসুস্থ ফেলে আরহাম কি করে কানাডা যেতে পারে? সেহের গলার স্বর স্বাভাবিক রেখেই বলল, কতদিনের জন্য যাচ্ছেন? এখনো ঠিক হয়নি, কাজ শেষ হতে যতটা সময় লাগে। আরহামের আগের মতো উত্তর। সেহের ছোট্ট করে ওহ বলল। আরহাম প্যাকিং শেষ করে ওয়াশরুমে চলে গেল। সেহের ঠায় বিছানায় বসে। আরহামের এভাবে কানাডা যাওয়াটা সেহের কিছুতেই মেনে নিতে পারছে না। বারবার চোখ ছলছল করে উঠছে। বেশ কিছুক্ষণ পর আরহাম ফিরে আসে। বিছানায় গায়ে লিয়ে দিয়ে বলে, অনেক রাত হয়েছে, তোমার ঘুমানো উচিত। বলে অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বুজল। সেহের আরহামের ব্যবহারে শকড। বাড়ি ফেরার পর থেকে একবারও সেহেরের দিকে তাকিয়ে কথা বলছে না, এড়িয়ে চলছে। কেন এমন করছে? সে কি কোনো ভুল করেছে? এসব ভাবতে ভাবতে আরহামকে পেছন থেকে শক্তভাবে জড়িয়ে ধরে। পিঠের সাথে মাথা ঠেকিয়ে কান্না ভেজা স্বরে বলে, এমন কেন করছেন? কানাডায় কয়েকদিন পর গেলে হয় না? আমার আপনাকে প্রয়োজন, খুব করে প্রয়োজন। প্লিজ যাবেন না। আরহাম সেহেরের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে গম্ভীর স্বরে বলে, আমাকে কালই যেতে হবে, অনেক রাত হয়েছে, এখন ঘুমানোর প্রয়োজন, নয়তো আবার অসুস্থ হয়ে পড়বে। আরহামের কথায় সেহের দূরে সরে আসে। অন্যদিকে মুখ ফিরিয়ে রাতভর অশ্রু বিসর্জন দেয়। প্রেম আর বিচ্ছেদের মাঝে সূক্ষ্ম এক তারের সংযোগ। আমরা তখনই কাউকে মনে করি যখন তাদের সাথে বিচ্ছেদ ঘটে। সে মানুষটা আমাদের জীবনে কতটা স্থান জুড়ে ছিল তা অনুভব করি। মনের গহীনের সস্নেহ স্থানে শক্তভাবে তাদের উপস্থিতি টের পায়। তখন ভালো লাগা আর ভালোবাসার মধ্যকার তফাৎ স্বচ্ছ পানির মতো চোখের সামনে ঝলমল করে ওঠে। মনের আয়নায় সেই মানুষটার প্রতিছবি জলজল করে কিছু একটা বলে বেড়ায়। সেহেরের সাথেও তা হচ্ছে। আরহামের গড়হাজিরা মনের ভেতর খায় খায় করে পোড়াচ্ছে। প্রতিটি মুহূর্ত বছর সমান মনে হচ্ছে। এক সেকেন্ডের জন্য আরহাম ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না। জেগে ঘুমিয়ে শুধু আরহামকেই ভেবে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা আরহামের শার্ট জড়িয়ে কাটাচ্ছে। খাওয়া দাওয়ায় ভীষণ রকম অনিয়ম। নির্ঘুম রাত কাটাচ্ছে। আজকাল আরহামের রুমটাও অস্বস্তিকর লাগছে। ঘুমোটা এক অস্থির অনুভূতি। স্মৃতির দেওয়ালগুলো যেন নিঃশ্বাস চেপে ধরেছে। চারদিক আরহামের স্মৃতিতে পরিপূর্ণ। এই বিছানা, ড্রেসিং টেবিল, কাবার্ড সব কিছু। মনের স্বস্তির জন্য সেহের রুম পাল্টেছে। দাদিমাকে বলে তার পুরাতন রুমে ফিরে গেছে। দিন রাত নিজেকে ব্যস্ত রাখতে অক্লান্ত পরিশ্রম করছে। দিনটা কোনো রকমে ব্যস্ততার মাঝে কেটে গেলেও রাতটা ভীষণ দীর্ঘ হয়। অপেক্ষার অপ্রিয় রাতগুলো বুঝি এমনই অস্বস্তিকর হয়। আজ এক সপ্তাহ আরহাম কানাডায় গিয়েছে। এই এক সপ্তাহে হাতে গোনা 2-3 দিন আরহাম সেহেরের খোঁজ নিয়েছে। তবুও যেন দায়ে পড়ে। আরহামের সাথে কথা বলার সময় বারবার সেহেরের গলার স্বর ভারী হয়ে এসেছে। চোখজোড়া বিচ্ছেদ যন্ত্রণায় ভরে এসেছে। তা কি আরহাম টের পেয়েছে? হয়তো পেয়েছে, হয়তো বা না। গত 2 দিন আরহামের সাথে সেহেরের কথা হয়নি। সেহেরও জেদ করে ফোন দেয়নি। আরহামের সাথে কথা না হলেও দাদিমা থেকে ঠিক খোঁজখবর নিচ্ছে। শুনেছে বেশ ভালো আছে তিনি। মিটিং কাজে ব্যস্ত থাকায় ঠিকঠাক যোগাযোগ করতে পারছে না। সেহেরও আর কথা বাড়ায়নি। ভারী অভিমানে মুখ ভার করে রেখেছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আগ বাড়িয়ে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। কিন্তু সেই সিদ্ধান্ত বেশি দূর টিকল না। গতরাতে কুস্বপ্ন দেখেছে। তখন থেকে মন কু ডাকছে। আরহামের সাথে কথা বলতে ভীষণতর মন চাইছে। ভোর সকালে ঘুম ভেঙেছে। কুয়াশার চাদর কাটিয়ে এক ফালি আদুরে রোদ বারান্দার রেলিং মারিয়ে মেঝের উপরে পড়ছে। হাতে ধোয়া ওরা কফির কাপ নিয়ে সেহের বারান্দায় দাঁড়িয়ে।
কানে ফোনটা টিং টিং রিং করছে। দুবার বাজতে তৃতীয়বারের বেলায় ফোন ধরে। সেহের হ্যালো বলার পূর্বেই অপর পাশ থেকে কমল মিলি স্বর ভেসে আসে। সেহের খানিকক্ষণ স্থির হয়ে থাকে, ঘোর কাটিয়ে শক্ত গলায় বলে, আপনি কে? আরহাম কোথায়? ওনার কাছে দিন। অপর পাশের মেয়েটি মিষ্টি স্বরে বলল, জি, আমি মিহি, আরহামের ফ্রেন্ড। আরহাম ঘুমাচ্ছে, ঘুম কাটলে আপনার ফোনের কথা জানাবো। আপনি কে? সেহের মেয়েটার কথায় ভ্রুক্ষেপ করল না, হাতের ঘড়ির দিকে চোখ বোলালো। সকাল 7টা। বাংলাদেশের সাথে কানাডার সময়ে 10 ঘন্টা ব্যবধান, বাংলাদেশ থেকে 10 ঘন্টা পিছিয়ে। তার মানে কানাডায় এখন রাত 9টা। আরহাম এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর এই মিহি মেয়েটাই বা কে? কই, এর আগে কোনোদিন মিহি নামক কোনো ফ্রেন্ডের কথা তো আরহামের মুখে শুনেনি। ফোনের অপর পাশে মিহির ডাকে সেহেরের ঘোর কাটে। অপর পাশ থেকে মিহি বলে, এক্সকিউজ মি, আপনি কে? সেহের থমথমে আওয়াজে বলল। স্যাহের, ওনার ওয়াইফ। মিহিকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কাটল। সকাল পেরিয়ে দুপুর, দিন পেরিয়ে রাত পৌঁছায়। আরহামের নাম্বার থেকে কোনো ফোন আসলো না। আরও এক অপ্রিয় অপেক্ষার রাত কাটল। সেহের রাগ অভিমানে নিজেকে গুছিয়ে নিল। মনে মনে অটল সিদ্ধান্ত নিল আরহামের সাথে আর যোগাযোগ করবে না। মনে এক শক্ত অভিমান জমে। অভিমানটা ঠিক কিসের ওপর তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আরহাম ফোন না করায়, নাকি এত রাতে আরহামের ফোন মিহি নামক মেয়েটার কাছে থাকায়। কানে হেডফোন গুঁজে নদীর পাড়ে দাঁড়িয়ে শান্ত জলরাশিকে দেখছে। চোখজোড়া জলে পরিপূর্ণ, বুকে শতমন ভারী কোনো পাথর চাপা দিয়ে আছে। তির কষ্টে বুকটা চিনচিন করছে। মন খারাপের দিনগুলোতে সফট স্যাড সংগুলো নিঃসঙ্গতার সঙ্গী। কোনো এক যোগসূত্রে মনের ক্ষতগুলোকে কিছুটা হলেও নিস্তার দেয়। আরও 8 দিন কেটে গেছে। আরহামের সাথে সেহেরের পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। আজকাল ক্লাস শেষে সেহেরের প্রতিটি বিকেল নদীর পাড়েই কাটে। শীতের প্রবণতা এখন আকাশচুম্বী। কনকনে শীতে প্রকৃতি ঠকঠক কাঁপছে। সেহেরের গায়ে পাতলা শাল, খোলা কোমর অবধি চুলগুলো হিম শীতল বাতাসে উঠছে। এই কয়েকদিনে চেহারা চাকচিক্য কোথাও হারিয়ে গেছে। চোখের নিচে কালি জমেছে, রাত জাগার কারণে হয়তো। ঠোঁটগুলো উস্কো খুস্কো হয়ে আছে। শীতের এই কঠিন দশা তাকে কাবু করতে পারেনি। বেখিয়ালিভাবে একাধারে নদীর জলরাশিতে চেয়ে পেছন থেকে পিয়াল আওয়াজ করে বলল, সন্ধ্যা নামছে, বাড়ি ফিরবে না? বেখিয়ালি স্বরে সেহের উত্তর দিল। আরো কিছুক্ষণ থাকবো, তুমি যাও। পিয়াল নিজের সাথে চলার জন্য সেহেরকে জোর করলো, কিন্তু সেহের নাছোড় বান্দা যেতে নারাজ। পরে সেহেরের জেদের কাছে হার মেনে বাড়ির দিকে রওনা হলো। সেহের গভীর ভাবনায় ডুবে। আরহাম যে সেহেরকে এড়িয়ে চলছে তা সেহের ঠিক বুঝতে পারছে। ইচ্ছে করে আরহাম সেহের থেকে পালাচ্ছে। সেহেরের জীবনে কঠিন সমীকরণ মিলাতে ব্যস্ত, কিন্তু কোনোভাবেই কোনো সমাধান মিলছে না। বারবার এক কথায় থেমে যাচ্ছে। সেহেরকে আদৌ কি আরহাম ভালোবাসতো, নাকি ক্ষণিকের মোহ ছিল, যা নেশা কাটতেই কেটে গেছে। আরহাম হয়তো এখনও তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারেনি। নিজের ওপর সেহেরের ভয়ানক রাগ হচ্ছে। কি দরকার ছিল জেনে শুনে মানুষটার প্রেমে পড়ার? কি দরকার ছিল কারো মায়ে জড়ানোর? একাকী জীবনে তো বেশ ভালোই চলছিল, এখন বুক ভরা কষ্টের বোঝা একা বইতে হচ্ছে। দূর কোথাও মাগরিবের আজানের আওয়াজে সেহেরের ভাবনা কাটে। আশেপাশে তাকিয়ে দেখে ঘুটঘুটে কালো অন্ধকার নামছে। কুয়াশায় চারদিক ঘোলাটে হচ্ছে। নদীর পাড়ে খুব একটা লোকজন নেই। 2-1টা ঝালমুড়ি ফুচকা বিক্রেতা ভ্যান নিয়ে বসে। কিভাবে যে এতটা সময় কেটে গেল টের পায়নি। সেহের কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সকালে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। ইদানিং একা চলতে বেশ ভালো লাগে। ফুটপাথের পথ ধরে হাঁটছে। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে লোকজন রাস্তায় আগুন জ্বালিয়ে উষ্ণতা লুটছে। খানিক দূরে বৃদ্ধা বুড়িমা শীতের পিঠা বানাচ্ছে, যার মোহমোহ ঘ্রাণ কুয়াশার ভাঁজে স্নিগ্ধতা ছড়াচ্ছে। সেহের মিহি হেসে দূর পথ শিশুদের দিকে তাকিয়ে, শীতের দ্ররিমা থেকে বাঁচতে মায়ের আঁচলের নিচে লুকিয়ে সেহের ফ্যাল চোখে তাকিয়ে রইল। এদের উদ্দেশ্যহীন দুঃখময় জীবন সেহেরের অনিশ্চিত সুখকর জীবন থেকে অনেক সুন্দর। ভাবনা কাটিয়ে নিঃশ্বাস ফেলে সামনের দিকে পা বাড়ালো। আশেপাশে কোনো রিকশার দেখা মিলছে না। পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। অন্ধকার ফাঁকা পথ ধরে হাঁটছে।
আচমকা অনুভব করলো কেউ তার পিছু নিচ্ছে। এ প্রথম নয়, এর আগেও একই অনুভূতি হয়েছে। সেহের ঘাড় ফিরিয়ে দেখে কালো কাপড় পরা দুজন লোক তার পিছু নিয়েছে। সেহের পায়ের গতি বাড়ালো, বড় বড় পা ফেলে সামনের দিকে এগোচ্ছে। এমন সময় সামনে থেকে এক প্রাইভেট কার অন্ধকার কুয়াশা ভেদ করে সেহেরকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ছিটকে ফেলে। ইটের সাথে বাড়ি খেয়ে মাথা থেকে গল গল রক্ত ঝরছে। সেহের ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছে, চোখগুলো নিভে আসছে। নিভু নিভু চোখে দূর থেকে সেই লোকগুলোকে ছুটে আসতে দেখল। সেহেরকে ধাক্কা দিয়ে গাড়ি কিছুটা দূরে থামলো। হুডি পরা এক ব্যক্তি জানালা দিয়ে ঘাড় বের করে পেছনে চাইলো। সেহেরের এ দশায় মুচকি হাসল। সেহেরের জ্ঞান ফিরে পরের দিন সকালে চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে পায়। তাকে ঘিরে চারদিকে বাড়ির সবাই। পিটপিট চোখে সামনে দাদিমাকে দেখতে পায়। ব্যথাতুর শরীর নিয়ে বসতে গেলে ফলস্বরূপ বেডে উপুর হয়ে পড়ে। হাত পায়ে ব্যান্ডেজ লাগানো, মাথায় ব্যান্ডেজ, সারা শরীর জুড়ে ভীষণতর ব্যথা। দাদিমা সেহেরের কাছে এসে ঠিকভাবে শুয়ে দিতে দিতে আওয়াজ করে বলে, আহ, এই শরীর নিয়ে উঠছো কেন? সেহের ব্যথাতুর স্বরে বলে, আমি এখানে কি করি? গতকাল তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনারা তোমায় নিয়ে এসেছে। দাদিমায়ের ইঙ্গিত অনুযায়ী সেহের সামনের দিকে তাকালো। গতকালকের কালো পোশাক পরিধানকৃত সেই দুই ব্যক্তি দাঁড়িয়ে। সেহের হালকা আওয়াজে বলে, আপনারা আমার পিছু নিয়েছিলেন কেন? তাদের মধ্যকার একজন মাথা নিচু করে আমতা আমতা স্বরে বলল, সরি ম্যাম, স্যার 24 ঘন্টা আপনার আশেপাশে থাকতে বলেছিল, তাই আর কি। সেহেরের বুঝতে বাকি রইল না এটা আরহামের কারসাজি। সেহেরের অভিমানী গাল ভারী। এসব মিথ্যা দরদের কি দরকার? আজ 16 দিন কানাডা যাওয়ার পর একবার ঠিকঠাক কথা বলছে না, অথচ সে দেশে গার্ড লাগিয়ে রেখেছে। কে বলেছে এমন কেয়ার করতে? তেতো মুখ করে ড্যাব ড্যাব চোখে বাহিরে তাকায়। দিশা সেহেরের পাশে টুলটায় বসে মাথায় আদরে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? সেহের বাহিরের দিকে মুখ ফিরিয়ে কাট কাট গলায় উত্তর দেয়, কিছুটা ভালো। দিশা মেয়ের দিকে টলটল চোখে তাকিয়ে থাকে। মেয়ের রাগবিন্দু মাত্র কমেনি। শান্ত মানুষের বুঝি এই বৈশিষ্ট্য। শান্ত অবস্থায় প্রশান্ত সাগরের মতো শান্ত, আর রেগে গেলে জ্বলন্ত অগ্নিগিরির লাভার মতো। সকাল থেকে রাত অবধি সেহের কয়েকবার ফোন চেক করলো। নো কল, নো মেসেজ। আরহাম কি তার অসুস্থতার কথা জানে না, নাকি জেনে ইচ্ছে করে খোঁজ নিচ্ছে না? সেহের গম্ভীর মুখ করে কথাগুলো ভাবলো। মারিয়া খানম সারা রাত হসপিটালে ছিল। দিশাও বাড়ি ফিরেনি। গতরাতে গা কেঁপে সেহেরে জ্বর এসেছিল। নির্ঘুম সারা রাত হসপিটালের বেডে কাতরেছে। ভোরবেলায় ঘুমিয়েছে। সেহেরের সাথে মারিহা, দিশা দুজনই জেগেছিল। দু চোখের পাতা কেউই এক করেনি। ক্যান্টিন থেকে চায়ের কাপ নিয়ে মালিহা খানম মাত্র বসেছে। এমন সময় তার চোখ আটকায় সামনের দিকে। বড় বড় পা ফেলে আরহাম আসছে। রাগে চোয়াল শক্ত হয়ে আছে, চোখে মুখে আকাশচুম্বী ক্রোধতা ছেয়ে, নাকের পাটা ফুলে। মালিহা আরহামের রাগের চোলয় আঁচ করতে পারছে। চায়ের মগ রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আরহামের কাছে যেয়ে কিছু বলবে, তার পূর্বেই আরহাম হাত দেখিয়ে থামিয়ে দেয়। ক্রুদ্ধ স্বরে চিৎকার করে বলে, সেহের আপনার দায়িত্ব ছিল, এমন কি করে ঘটলো? মালিহা আমতা আমতা গলায় কিছু বলতে যাবে, আরহাম থামিয়ে দিয়ে বলে, ব্যাস, আর একটা কথাও না। কারো উপর আমার আর বিন্দু পরিমাণ বিশ্বাস নাই, সবাই অকেজো। আপনার কথায় ভরসায় সেহেরকে রেখে কানাডায় গিয়েছিলাম, আপনি কি করলেন? ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড মি। বলেই হুড়মুড় করে কেবিনে ঢুকে গেল। মালিহা, দিশা কেউই আর কেবিনে ঢোকার সাহস করল না। কেই বা যে বাঘের ক্রোধের মুখোমুখি হতে চাইবে? সেহেরের ঘুম কাটল দুপুরের পর। আবছা আবছা চোখ খুলে সামনে কারো ঘোলাটে প্রতিচ্ছায়া লক্ষ্য করল। ছায়াটা তার বেশ পরিচিত। চোখ পরিষ্কার করে ভালো করে চাইতেই সেই চিরচেনা মুখখানা ভেসে ওঠে। আনমনে ঠোঁটের কোণে মিহি হাসি ফুটে ওঠে। স্বপ্ন আর বাস্তবের ফারাক খুঁজতে সে নিজের হাতে চিমটি কাটল। না, স্বপ্ন না, বাস্তব। তার প্রিয় মানুষটা সত্যিই তার সামনে। আরহাম পলকহীনভাবে সেহেরের দিকে তাকিয়ে মৃদু হাতে সেহেরের চুলে বিলি কাটছে। আরহামের আদুরে চাহনি সেহেরের হৃদমাঝারে শান্ত প্রবাহিনীতে উথলা ঝড় বইছে। সেহের টলমল চোখে আরহামের দিকে তাকিয়ে হাজার বছরের চোখের পিপাসা নিবারণ করছে। দুজনের ঘোর কাটে সেহেরের আলতো স্বরে। কখন ফিরেছেন? আরহাম আগের মতো একই চাহনি রেখে উত্তর দিল, সকালে। ডাকলেন না যে? তুমি ঘুমাচ্ছিলে তাই। কেমন আছো? যেমন ছেড়ে গেছেন, ধীরজ, নিষ্প্রাণ।
সেহের ধারালো কথা আর তীক্ষ্ণ চাহনি আরহামের হৃৎপিণ্ডকে ফালা ফালা করছে। বেশিক্ষণ এই চোখের গহীনে তাকানো যাবে না, অন্যথা কোনো এক অদৃশ্য মায়াপুরীতে হারিয়ে যাবে। জোরালো এক নেশায় আবদ্ধ হবে। আরহাম চোখ সরিয়ে জানালার বাহিরে দূর আকাশে চাইল। সূর্যি মামা অনেক আগেই বিদায় নিয়েছে। দিনের আলো প্রায় শেষের দিকে। সেহের আরহামের দৃষ্টিকে অনুসরণ করে দূর অম্বরে চোখ রাখল। ধীর স্বরে বলল, না আমার থেকে পালাতে পারছেন আর না আমায় এড়িয়ে চলতে পারছেন। এই মিছে চেষ্টা কেন? আরহাম কোনো উত্তর দিল না। সেহেরও উত্তরের আশা না করে অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নিল। পরদিন সকালে সেহেরকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হলো। আরহাম সেহের এক গাড়িতে, দুজনের মাঝে পিনপত নীরবতা। গতকাল সে বিকেলের পর দুজনের মাঝে কোনো কথা হয়নি। আরহাম দু একবার চেষ্টা চালালেও সেহের বরাবরের মতো মুখে আঠা লাগিয়ে বসে। গাড়ি চলছে তার নিজ গতিতে। সেহের চোখ বুজে সিটে গা এলিয়ে হুট করে সেহের কাশতে শুরু করে। আরহাম পানির বোতল এগিয়ে দিলে সেহের মুখ ফিরিয়ে নেয়। আরহাম বেশ কিছুক্ষণ সেহের দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকে। রাগ দমাতে গাড়ির স্টিয়ারিংয়ের ওপর সজোরে বাড়ি মারে। সেহের কোনো রকম ভ্রুক্ষেপ না করে আগের ভঙ্গিমায় বসে থাকে, যেন কিছুই হয়নি। গাড়ি থেকে নামার সময় সেহের একই জেদ ধরে। সে কোনোভাবেই আরহামের কোলে করে রুম অবধি যাবে না। এই ব্যথা দূর খোড়া পা নিয়ে একাই যাবে। আরহামও নাছোড়বান্দা, সেহেরকে পাতাল কোল করে রুম অবধি নিয়ে যায়। সারাদিন দুজনের চোখাচোখি যুদ্ধে পার হয়। প্রত্যেক বেলা খাবার থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সব কিছু নিয়ে সেহের জেদ ধরেছে। আরহাম তা জোর খাটিয়ে করাচ্ছে। একজন বুনুল, অন্যজন বাঘ হাতে তুল। রাতে আরহাম পায়ে ড্রেসিং করতে আসলে সেহের চুপচাপ বসে থাকে, কোনো প্রকার কথা বলে না, না বাধা দেয়। গোল গোল চোখ করে আরহামের দিকে শুধু তাকিয়ে থাকে। আরহাম পায়ে মেডিসিন লাগাতে লাগাতে বলে, এবার বাধা দিলে না যে? সেহের তাচ্ছিল্য স্বরে বলে, আমি বাধা দেওয়ার কে? আদৌ সেই অধিকার কি আছে আমার? আরহাম কোনাকুনি চোখ করে সেহেরের দিকে চাইল। আরহাম বেশ বুঝতে পারছে সেহের কি বোঝাচ্ছে। আরহাম কোনো প্রকার প্রতি উত্তর করল না। ড্রেসিং করে সরে যেতে নিলে সেহের পেছন থেকে হাত আটকায়। অশ্রু ভরা টলটল চাহনি, ভেতর ভেঙে চুরে কান্না বেরিয়ে আসছে। সেহের কোনো রকম নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, কি সমস্যা আপনার? এমন বিহেভ কেন করছেন? আরহাম পেছনে ফিরে সেহেরের হাত ছাড়িয়ে চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, অসুস্থ শরীর, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলেই কাবারের সামনে কাপড় বের করতে দাঁড়ালো। সেহের কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে খোড়া পা নিয়ে আরহামের পেছনে দাঁড়ায়। শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি অসুস্থ হয়ে যদি আপনাকে কাছে পাওয়া যায় তবে সারা জীবনের জন্য এই অসুস্থতাকে মঞ্জুর। আরহাম পেছন ফিরতে চাইল, কিন্তু পারল না। সেহের শক্তভাবে আরহামকে জড়িয়ে। আরহাম গাঢ় স্বরে বলল, কেন এমন পাগলামো করছো? ক্ষত এখনো কাঁচা, কোথাও লেগে যাবে। লাগলে লাগুক, বাইরের ক্ষত আপনার চোখে পড়ছে, ভেতরে যে ক্ষণে ক্ষণে এমন হাজারো ক্ষত হচ্ছে তা কি আপনার চোখে পড়ছে না? একবার এই চোখ জোড়ে তাকান না, মনের গভীরত্ব মেপে দেখুন কতটা জলে হাবুডুবু খাচ্ছি আমি। আরহাম সেহেরকে সামনে টেনে আনলো। শক্ত করে গাল চেপে কপালের সাথে কপাল মিশিয়ে চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল, আরেকবার ভেবে দেখো, এর পরিণাম কিন্তু ভয়ানক হবে। ভাবাভাবির সময় অনেক আগে পেরিয়ে গেছে, এখন এটাই একমাত্র পথ। আপনাকে আমার প্রয়োজন, খুব করে প্রয়োজন। আরহাম সেহেরের দিকে তাকিয়ে মুচকি হাসল। সেহের লজ্জায় চোখ নামিয়ে নিল। আরহাম এক সেকেন্ডও অতিক্রম না করে সেহেরের ওষ্ঠদয়ে নিজের ওষ্ঠদয়ের ভাঁজে মিলিয়ে নিল। মিষ্টি আবেশে দুজন জড়িয়ে রইল। সময় তার নিজ গতিতে চলছে। সময়ের সাথে আরহাম সেহেরের সম্পর্ক প্রগাঢ় হয়েছে। অপ্রকাশিত ভালোবাসার অনুভূতিগুলো যে এতটা সুন্দর হয় সেহেরের জানা ছিল না। আরহামের প্রত্যেক কাজ কেয়ার সেহেরের মনে গাঢ় দাগ কাটে। সব কিছু ঠিক চলছিল। হুট করে একদিন বাড়িতে অতিথির আগমন ঘটে। শৈত্যপ্রবাহ চলছে, চারদিক কুয়াশাচ্ছন্ন। আজকাল সূর্যি মামা দেখা খুব একটা মিলে না। মাঝে মাঝে দুপুরের দিকে দু একবার উকি ঝুঁকি দেয়। কনকনে শীতের সকাল। সেহের গোসল সেরে নিচে নামতেই দেখে বাড়িতে সবাই যে যার কাজে ব্যস্ত। দাদিমা নিচে দাঁড়িয়ে থেকে কাজ দেখিয়ে দিচ্ছে। বাড়ির সব কিছু ঝকঝক চকচক করে পরিষ্কার করিয়েছে। কোনার গেস্ট রুমটাও খুলে দেওয়া হয়েছে। বাড়িতে বিশেষ অতিথি আসছে। আরহামের ছোটবেলার বন্ধু মিহি কানাডা থেকে দেশে ফিরছে। গত রাত থেকে এ পর্যন্ত সেহের 1000 বার মিহি নাম শুনে ফেলেছে। সবার তো দাদিই জপে গেছে, সে সাথে আরহাম তো আছেই। কোনো এক অজানা কারণে সেহেরের মিহি নামক মেয়েটার ওপর ভীষণতর জেলাসি কাজ করছে। এর পেছনে মূল কারণ কি তা তার নিজেরও অজানা।
হয়তো আরহামের এত কাছের বন্ধু বলে। সেহেরের রাগ আকাশচুম্বী রূপ নেয় যখন জানতে পারে আরহাম নিজে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাবে। না আরহামকে কিছু বলতে পারছিল, না সইতে, শুধু গাল ফুলিয়ে বসেছিল। এত লোক থাকতে তাকেই কেন যেতে হবে? জীবনে কিছু কিছু সময় আসে না কিছু বলা যায় না সহ্য করা যায়, তবুও সবটা মেনে কৃত্রিম হাসতে হয়। সেহরের সাথেও তাই হচ্ছে, সব কিছু দেখছে, মানছে আর কৃত্রিম হাসছে। আরহাম মিহিকে রিসিভ করতে বেরিয়েছে সেই অনেকক্ষণ। সেহের বারবার ঘড়ির দিকে চোখ রাখছে। বরাবর 11টা বাজে। ফ্লাইট ল্যান্ড করেছে সেই 8টায়, এখনও কেন বাড়ি ফিরছে না? চিন্তায় সেহরের হাল নাজেহাল। মনের কোথাও ইনসিকিউর ফিল হচ্ছে, ভয় হচ্ছে আরহামের সেই বাচ্চা প্রেমিকা মিহি না হয়ে বসে। আরহাম বাড়ি ফিরল বরাবর 1টায়। গাড়ির শব্দ পেয়ে সেহের তড়িঘড়ি করে নিচে নামে। সিঁড়ির কাঠ ধরে দাঁড়াতেই দেখে আরহাম সদর দরজা দিয়ে প্রবেশ করছে। পেছনে হয়তো মিহি। আরহামের উচ্চতার কারণে তাকে ঠিক দেখা যাচ্ছে না। সেহের ঘাড় বাঁকিয়ে উঁচু করে চাইল। মিহি নামক মেয়েটিকে দেখে সেহের অপ্রত্যাশিতভাবে হতভম্ব হয়ে রইল। উঁচা লম্বা স্লিম গড়নের এক অপূর্ব সুন্দরী। লম্বায় 5 ফুট 4-5 তো হবেই। মেদহীন স্লিম ফিগার, লম্বাটে মুখ, গায়ের রং উজ্জ্বল ফর্সা, বিচ ব্রাউন সেমি কার্ল চুলগুলো পিঠ অবধি। পোশাক আশাক সাজসজ্জা দেখে মনে হচ্ছে হলিউড হিরোইন। ড্রেসিং সেন্সও একদম তুখোর। জিন্সের সাথে ক্রিম কালার গেঞ্জি, তার উপর স্কাই ব্লু জ্যাকেট। মেঝে টাইলসের সাথে হাই হিলের সংঘর্ষে কটকট শব্দ হচ্ছে। সেহের ড্যাব ড্যাব চোখ করে মিহির দিকে তাকিয়ে। মিহিকে দেখে মালিহা বেগম সহ বাড়ির অন্য সবার মুখে হাসির রেখা চওড়া হয়। মিহি সবার সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। সেহের ফাঁক বুঝে কিচেনের দিকে অগ্রসর হয় জলখাবারের ব্যবস্থা করতে। লতা খালাকে দিয়ে জলখাবার পাঠিয়ে সেহের হাত মুছতে মুছতে বেরিয়ে আসে। বড় হলঘরটায় হাসি ঠাট্টার জোরদার আওয়াজ। সবাই একত্রে গল্প করছে। দিশা, লিয়া সহ সবাই উপস্থিত। সেহের ধীর পায়ে সোফার কোণ ঘেঁষে দাঁড়ালো। দূর থেকে দেখলো আরহাম সোফায় গায়ে দিয়ে বসে। ক্লান্তির ছাপ মুখে স্পষ্ট ফুটে। কেমন যেন গভীর চিন্তায় বিভোর। আরহামের সাথে চোখাচোখি হতেই সেহের মিষ্টি হাসল। আরহাম আলতো ইশারায় সেহেরকে নিজের কাছে ডাকল। সেহের বাধ্য মেয়ের মতো আরহামের পাশে যেয়ে বসল। আরহাম কোনাকুনি চোখে তাকিয়ে রইল। সেহের আলতো স্বরে জিজ্ঞেস করলো, ফিরতে এত দেরি হলো যে? ফ্লাইট 2 ঘন্টা ডিলে ছিল। ভীষণ টায়ার্ড লাগছে? ছিলাম। তোমাকে দেখে সব ক্লান্তি কেটে গেছে। সে লজ্জিত ভঙ্গিতে চোখ নামিয়ে নিল। মিহি সেহেরের দিকে চোখ পড়তেই তড়াক করে উঠে দাঁড়ায়। উল্লাসিত স্বরে বলে, ইউ মাস্ট বি সেহার, রাইট? হ্যাঁ। মিহি শব্দ করে বলল, OMG, তুমি তো কল্পনা থেকেও বেশি সুন্দর, পুরো দেশি গার্ল। মিহির মুখে বাংলা কথাগুলো বেশ সুন্দর লাগছে। বেজে বাংলা উচ্চারণগুলো খুব কিউট সাউন্ড করছে। সেহের মৃদু হেসে হালকা স্বরে বলল, থ্যাঙ্কস, আপনিও ভীষণ সুন্দরী। মিহি মন খারাপের ভঙ্গিমা করে বলল, এসব আপনি বলে সম্বোধন চলবে না, তুমি বলে ডাকবে। আপনি সাউন্ড হোল্ডি ওল্ডি, ইউ নো। সেহের মিহির কথার অর্থ পুরোপুরি না বুঝতে পেরে ফ্যাল ফ্যাল চোখে মিহির দিকে তাকিয়ে থাকে। আরহাম আওয়াজ করে বলে, মিহি, ডিড ইউ মিন সম্বোধন? মিহি জিভ কেটে বলে, ইয়া, সম্বোধন, আই মিন সম্বোধন। মিহির কথায় হলঘর হাসির গুঞ্জনে কেঁপে ওঠে। সবাই আড্ডায় ব্যস্ত। দিশা আড্ডার এক পর্যায়ে মিহি জিজ্ঞেস করে, তো মিহি, বর্তমানে কানাডায় কি করছো? আন্টি, তোমরা তো জানো মা মারা যাবার পর বাবা একাই দেখাশোনা করেছে। আজ আমি যা শুধুই বাবার জন্য। বাবার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। স্টাডি কমপ্লিট করে বর্তমান সাইকিয়াট্রিস্ট বাবার চেম্বারে বাবার অ্যাসিস্ট হয়ে কাজ করছে। আরও কিছুক্ষণ সবাই গল্প করে। আড্ডা শেষে মিহি ফ্রেশ হতে তার রুমে যায়। সেহের টেবিলে খাবার লাগিয়ে আরহামকে ডাকতে যায়। রুমে ঢুকতে হাতে টান পড়ে। সেহের জমখালিও বিন্দু মাত্র ঘাবড়ায় না। সে জানে এটা আরহামের কাজ। আরহাম সেহেরকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলিয়ে ক্লান্ত স্বরে বলে, সকাল থেকে এক মুহূর্তের জন্য বউকে কাছে পাচ্ছি না। এটা কেমন বিচার? আপনি তো ব্যস্ত ছিলেন। আর এখন যে তুমি ব্যস্ত, বাই দ্য ওয়ে, আর ইউ ওকে? মুখে হাসির রেখা ফুটিয়ে সেহের চটজলদি উত্তর দিল, হ্যাঁ ঠিক আছে। কেন? মুখ কেমন যেন বুঝে আছে, সামথিং মিসিং। এমন কিছু নয়। সেহের ঠান্ডা স্বরে উত্তর দিল। তুমি কি মিহিকে নিয়ে ইনসিকিউর? সেহের হুট করে আরহাম থেকে সরে দাঁড়ালো। আমতা আমতা মুখ করে কিছু বলতে চাইল।
কিন্তু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছে না। আরহাম সেহেরকে নিজের কাছে টেনে এনে বাহুতে আবদ্ধ করে বলল, তোমার থেকে কোনো কিছু হাইড করব না। হ্যাঁ, মিহি আর আমার মাঝে সম্পর্ক ছিল, জাস্ট স্ট্রং ফ্রেন্ডশিপ। উই আর জাস্ট গুড ফ্রেন্ড, নাথিং এলস। স্কুলের লাস্ট দিকে মিহির আমার প্রতি অন্য কোনো ফিলিংস কাজ করলেও আমার দিক থেকে ছিল শূন্য। এরপর আমি দেশে ফিরে আসি, তারপর বহুকাল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। ততদিনে মিহির টিনেজ আবেগ ফিকে পড়ে যায়, আস্তে আস্তে আবার আগের ফ্রেন্ডশিপে টার্ন করে। সে দেশে কোনো এক বিশেষ কাজে এসেছে, কাজ শেষে কানাডায় ফিরে যাবে। সো এসব নিয়ে উটকো চিন্তার প্রয়োজন নাই। আমার পুরোটা জুড়ে শুধুই তুমি, আমার ওয়াইফ বিস্তৃত। সেহের আরহামের বুকে মাথা এলিয়ে দিলেও নিজের মনকে শান্ত করতে পারছে না। মিহিকে দেখার পর তো একদমই না। আরহাম সেহেরের গাল টেনে দিয়ে বলে, নাও গিভ মি টাইট হাগ। সেহের মুচকি হেসে আরহামকে শক্ত করে জড়িয়ে ধরল, ফিসফিস স্বরে বলল, আই ট্রাস্ট ইউ। আরহাম সেহেরের মাথায় চুমু এঁকে দিল। সেহের মাথা উঠিয়ে আরহামকে তাড়া দিয়ে বলল, লাঞ্চ করবেন, নিচে চলুন। আরহাম দুষ্টু হেসে ঠায় দাঁড়িয়ে থাকলো, চোখ চিপে বলল। আরেকটু পর প্লিজ। সেহের আরহামের হাসিকে উপেক্ষা করে ঠোঁটের হাসি চেপে বলল। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, চলুন। আরহামের হাত টানতে টানতে নিচে নিয়ে আসলো। সকাল হয়েছে অনেকক্ষণ, কিন্তু এখন অবধি আহ্লাদি রোদের দেখা মিলেনি। রুষ্ট হয়ে কুয়াশার আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে এখনো ধোয়ার মতো ঘন কুয়াশা ছড়িয়ে। ঘাসের ওপর শিশির কণা মুক্তা দানার মতো চিকচিক করছে। কনকনে শীতের সকাল। সেহের উষ্ণ তপ্ত লুইয়ের ভাঁজে গভীর ঘুমে মগ্ন। আবছা ঘুম কাটতে সেহের বিছানায় হাত বুলিয়ে আরহামকে খোঁজে। আরহামকে না পেয়ে বিরক্তির সাথে চোখ মেলে তাকায়। নিভু নিভু চোখে ঘড়ির দিকে তাকায়, 7:30। আরহামের জগিং টাইম। সেহের বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। শাওয়ার সেরে বারান্দায় দাঁড়ায়। শীতের প্রবণতায় প্রকৃতি মুড়িয়ে আছে, তবুও অদ্ভুত এক সতেজতা মন ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডার কঠিন দশায় দাঁতের সাথে দাঁত বাড়ি খেয়ে কটকট আওয়াজ হচ্ছে। বারান্দা থেকে আর চোখে বাগানের দিকে তাকাতেই সেহেরের সব শীত কেটে যায়। বুকে অদ্ভুত এক যন্ত্রণা নাড়া দিয়ে ওঠে। কান থেকে তপ্ত ধোঁয়া বের হচ্ছে। আরহাম মিহি বাগানে বসে চা পান করছে। মিহির পোশাকে বোঝা যাচ্ছে সেও আরহামের সাথে জগিংয়ে গিয়েছিল। দুজন হাসি ঠাট্টায় বেশ মজে। হাসির উচ্চ আওয়াজ বারান্দা অবধি আসছে। সেহেরের ভীষণ মন খারাপ হলো। আরহাম তো বলেছিল তার প্রত্যেকটা সকাল সেহেরের সাথে শুরু করতে চায়, তবে আজ মিহির সাথে কেন? সেহের ভারী মুখ নিয়ে রুমে ঢুকে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে বকবক করতে করতে হাতে চুড়ি আর নোজপিন পরে নিল। নিচে যাওয়ার জন্য পা বাড়াতে এমন সময় রুমে দিশার আগমন ঘটে। সেহের কিছুটা চমকালো। সেদিনের সেই কথা কাটাকাটির পর আজ প্রথমবার দিশা সেহেরের রুমে এসেছে। সেহের কিছু জিজ্ঞেস করবে তার পূর্বেই দিশা বলল, কিছু কথা বলার ছিল, তুমি কি ব্যস্ত? না, বলুন। দিশা সেহেরের কাছে এসে দৃঢ় গলায় বলল। এসব তুমি কি করছো? সেহের কিছুটা চমকে উত্তর দেয়। আমি কি করলাম? দিশা সেহেরকে বারান্দায় টেনে নিয়ে যায়। আরহাম মিহিকে দেখিয়ে বিরক্তির স্বরে বলল, মিহি, আরহামের নৈকট্য কি তুমি দেখতে পাচ্ছ না? শাহের আরহাম মিহির টিনেজ লাভ, দুজনের একসাথে এভাবে টাইম স্পেন্ড করা তোমাদের বৈবাহিক জীবনের জন্য হুমকি স্বরূপ। আস্তে আস্তে মিহি আরহামের উপর নিজের অধিকার জমাবে, তোমার থেকে কেড়ে নিবে সব কিছু তছনছ হবার আগে। সময় থাকতে নিজের জীবন গুছিয়ে নাও, নিজেদের ভেতর তৃতীয় ব্যক্তিকে দাঁড় করিও না, সব কিছু আরো জটিল করো না। মায়ের কথায় সেহের তাচ্ছিল্য হেসে জবাব দিল, আমার জীবনে কোনো কিছুই সহজ ছিল না, প্রথম থেকে সব জটিল ছিল। আরেকবার না হয় জটিলতার মুখোমুখি হই। আর তাছাড়া আমাকে কে জ্ঞান দিচ্ছে? সেই মানুষটা যে নিজে বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। শাহের, দিশা ধমকের স্বরে বলল। সেহের শান্ত হলো না, উল্টা উত্তর দিল। আমাকে ধমক দিলেই সত্যিটা পাল্টে যাবে না? দিশা সেহেরের বাহু ঝাঁকিয়ে রেগে বলে, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করো। তুমি কতটুকু জানো প্রত্যেকটা গল্পের দুটো দিক থাকে? তুমি তোমার বাবার দিকটা তো শুনেছো, কিন্তু কখনো কি আমার দিকটা জানার চেষ্টা করেছো? কেন আমি তোমাদের ছেড়ে এসেছি তা জানতে চেয়েছো? সেহের চুপ করে থাকে। দিশা নিজ থেকে বলতে শুরু করে, ইন্টার পরীক্ষার পর বড় আপার সাথে চিটাগাং থেকে ঢাকায় শিফট হই। আপা বরাবরই আমার খুব কাছের মানুষ ছিল। আমার সকল চাহিদা আপার কাছেই ছিল।
আমি ছোট থেকেই স্বাধীন থাকতে পছন্দ করি। কারো অধীনে বেঁচে থাকা আমার ভীষণ অপছন্দ ছিল। স্বপ্ন ছিল নিজের যোগ্যতায় কিছু একটা হব। ঢাকায় আসার পর এখানকার ভার্সিটিতে ভর্তি হই। নতুন জীবনের পদার্পণ করি। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু মহল, সব কিছুকে ঘিরে আমার এক আলাদা দুনিয়া গড়ে ওঠে। সৌন্দর্যের জন্য ভার্সিটিতে সেরাদের তালিকায় ছিলাম। চোখ মেরে সবকিছু রঙিন দেখছিলাম। আমার এই রঙিন দুনিয়ায় আমানের আগমন ঘটে। খুব তাড়াতাড়ি দুজন দুজনাকে গভীরভাবে ভালোবেসে ফেলি। সময়ের সাথে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ে। কোনোভাবে আমাদের এই সম্পর্কের কথা আমার বাবা কান অবধি পৌঁছে যায়। বাবা জরুরি তলবে চিটাগাং ডাকে। সেখানে যেতেই জানতে পারি বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে আমানের কথা বলতে শক্তভাবে বলে রাজনীতির সাথে জড়িত এবং পরিবারের মেয়ে বিয়ে দিবে না। বাবাকে বোঝানোর চেষ্টা করলে বাবা নাছোড়বান্দা, নিজের জেদে আটকে থাকে। তাই কোনো প্রকার উপায় না পেয়ে পাত্র মানে তোমার বাবার কাছে আশ্রয় চাই। তোমার বাবা আমাকে কথা দেয় তিনি এই বিয়ে আটকাবে, কিন্তু বিয়ের দিন তিনি তার কথার খেলাপ করে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর কখনো তাকে মেনে নিতে পারিনি। তোমার বাবা ওভার পজিটিভ ছিল। তিনি সর্বদা আমাকে বন্দি রাখতে চেয়েছে। আমার স্বাধীনতা ছিনিয়ে নিয়ে নিজের নজরবন্দি করে রাখতে চেয়েছে, যা আমার মঞ্জুর ছিল না। আমি ব্যক্তি স্বাধীনতা চেয়েছি, কারো অধীনে থাকা আমার মঞ্জুর নয়। জানিয়ে তোমার বাবার সাথে আমার ঝগড়া ফ্যাসাদ লেগে থাকতো। হঠাৎ একদিন জানতে পারি আমান তার মানসিক ভারসাম্য হারিয়েছে, যার পিছনের কারণটাও আমি ছিলাম। নিজেকে অপরাধী ভেবে দিন পার করছিলাম। তুমি বলেছিলে তুমি আমার ভুলের ফল ছিলে, কিন্তু তুমি ছিলে তোমার বাবার জেদের ফল, যার কারণে তোমাকে ভীষণভাবে অপছন্দ করতাম। অনেক চেষ্টা করেছি সব ভুলে সংসারে মন দিতে, কিন্তু আমি পারিনি। যতবার তোমাকে দেখতাম তোমার বাবার সেই অমানসিক জেদের কথা মনে পড়তো। মানসিক সমস্যায় দিন পার করছিলাম। এক সময় হাল ছেড়ে দিই। তোমার বাবা থেকে ডিভোর্সের সিদ্ধান্ত নেই। তোমার বাবা না চাইলে মরার হুমকি দিই, যার পর তিনি রাজি হয়। সেই মুহূর্তে আমার কাছে এই পরাধীন জীবন থেকে মৃত্যু অনেক শান্তির মনে হয়েছে। নিজের অনুতাপ নিয়ে ঢাকায় ফিরে আসি। আমানের সুস্থতার জন্য এ বাড়ির মানুষ আমাকে আমানের বউ করে আনে। তাদের সম্মানের ভয়ে আমার অতীত আড়াল করতে হয়। আমি আজ অবধি যা করেছি তার পিছনে তোমার বাবাও কোনো না কোনোভাবে দায়ী ছিল। তোমার একার জীবনই জটিল ছিল না, আমার জীবনও কম জটিল ছিল না। আমার মনে সব সময় তোমার জন্য অনুতাপ কাজ করত, কিন্তু কখনো বুকে টেনে নেওয়ার সাহস করতে পারিনি। তাই তোমার সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে এসব করতে হয়েছে। আরহামের নামের সাথে তোমাকে জুড়তে হয়েছে। আমার জায়গায় থাকলে তুমি কি করতে? বন্দি থাকতে কারো পিঞ্জিরায়? মেনে নিতে অন্যের অধীন জীবন? দিশা কথাগুলো বলে থামলো। বড় বড় রাগে শ্বাস ফেলছে। সেহের মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে মায়ের প্রতি ঘৃণা না কাটলেও একজন মানুষ হিসেবে সহানুভূতি কাজ করছে। সত্যিই তো, এমন পরাধীন জীবন কার চায়? দিশা জায়গায় সেহের থাকলে কখনোই এমন বন্দি জীবন মেনে নিত না। দিশা সেহেরের দিকে দু কদম এগিয়ে আসে। সেহেরের মাথায় আলতো হাত রেখে বলে, তোমার কথায় আমার রাগ হয় না, কষ্ট হয়। এখনো সময় আছে। নিজের সবটা নিজের আয়ত্তে নিয়ে গুছিয়ে রাখো। তোমার রূপ, গুণ, তোমার শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের প্রিয় মানুষটাকে নিজের কাছে আটকাও। তুমি যথেষ্ট বুদ্ধিমতী। আশা করি তোমাকে আর কিছু বলে বোঝাতে হবে না। কথা শেষ করে দিশা দাঁড়ালো না। চোখ মুছতে মুছতে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে পড়ল। সেদিন সারাদিন মায়ের কথাগুলো ভেবেই পার করলো। মায়ের কথায় কোথাও সত্যতা আছে। পুরুষ মানুষের মন ঘুরতে কতক্ষণ? যদি মিহির ভালোবাসা আবার উতলে ওঠে, আরহাম যদি তার ছোটবেলার বান্ধবীর উপর দুর্বল হয়ে পড়ে। সেহের সারাদিন ভেবে বিকেলে মাথা ঝাড়া দিয়ে ওঠে। আরহামকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। লিয়ার থেকে আউটিংয়ের জন্য ভালো প্লেস জেনে নিল। মনে মনে সিদ্ধান্ত নিল আজ রাত জেগে আধার কুয়াশায় ঘেরা ঢাকা শহর দেখবে। কাবার থেকে নতুন কালো জামদানি বের করে পরল। লতানো চুলগুলোকে পিঠের ওপর মেলে দিয়ে চোখে গাঢ় করে কাজল এঁকে নিল। হাত ভরা কাচের চুড়ি আর কপালে ছোট্ট একটা কালো টিপ পরল। নিজেকে আয়নায় দেখে নিল। মন্দ লাগছে না। আরহামকে মুগ্ধ করতে যথেষ্ট কি? বিকেল থেকে সন্ধে অবধি আরহামের অপেক্ষা করলো।
আরহাম আসার নাম নেই। পৃথিবীর বুকে কালো আধার নেমে এসেছে। ঘড়িতে 8টা বাজছে। সেহের আরহামকে ফোন করলো। দুবার রিং বাজতেই আরহাম ফোন রিসিভ করলো। কত দূর আছে জিজ্ঞেস করতেই আরহাম উত্তর দিল, মিহির সাথে এক কাজে আটকে গেছে, ফিরতে আরও রাত হবে। সেহের কোনো প্রকার প্রতি উত্তর না করে ফোন কাটলো। যদি কথা না রাখতে পারে এমন কথা দিবেই বা কেন? একজন রাজনীতিবিদের সাথে সাইকিয়াট্রিস্টের এত রাত অবধি কী এমন কাজ থাকতে পারে? পাথর ভারী কষ্টে বুক চাপা পড়ে। রাগে হাতের চুড়িগুলো টেনে খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। ঝনঝন আওয়াজ তুলে চুড়িগুলো ভেঙে এক এক পার্ট এক এক দিকে ছুটে যায়। সেহের অগ্নি মূর্তি হয়ে শক্তভাবে বিছানায় বসে থাকে। কাজল ল্যাপটানো বড় বড় অশ্রুকণা গাল বেয়ে পড়ল। ঘন কালো কুয়াশা ঘেরা রাত। আধার দত্ত তার কালো আধারে চারদিক ঘিরে রেখেছে। চারদিকে পিনপতন নীরবতা। গেটের বাহিরে বেয়ারিশ কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ফিস ফিস শীতল হাওয়া ঘর জুড়ে গুঞ্জন করছে। সেহের কাচুমাচু হয়ে বিছানায় শুয়ে সন্ধে রাতের পর ঘর থেকে বের হয়নি। আরহামের ওপর এক রাশ অভিমান বুকে চেপে ঘরে বসে বসে অশ্রু বিসর্জন দিয়েছে। রাত গভীর হতেই চোখে ঘুমের মোহ ভর করে। আস্তে আস্তে অজান্তে ঘুমন্ত বুড়িতে ঢলে পড়ে। ঘুটঘুটে অন্ধকার ঘরে প্রবেশ করতেই আরহামের পায়ে কিছু একটা বিধে। উঠিয়ে দেখে ভাঙা চুরি। বসতে বাকি রইল না সেহেরের রাগ আকাশচুম্বী। মোবাইলের ফ্ল্যাশ অন করে সাবধানতা অবলম্বন করে ধীর পায়ে বিছানার দিকে অগ্রসর হয়। বিছানার পাশে দাঁড়াতেই এলোমেলো অবস্থায় সেহেরকে পায়। গায়ের শাড়িটা এলোমেলো হয়ে আছে, কপালের টিপটাও সরে গেছে। অশ্রুকণায় এখনো গাল ভিজে। সামান্য ব্যাপারে মেয়ে নিজের কী হাল করেছে ভাবতে আরহামের বেশ অনুশোচনা হয়। সেহেরকে কোলে তুলে ঠিকভাবে বিছানায় শুয়ে গভীর চোখে সেহেরের পানে তাকিয়ে থাকে। সেহের তখন গভীর ঘুমে মগ্ন। হঠাৎ গালে কারো হিমশীতল স্পর্শ পেয়ে ধা করে উঠে বসে। বড় বড় ভীতর শ্বাস ফেলতে লাগে। আরহাম তা দেখে বলে, রিল্যাক্স, ইটস মি আরহাম। সেহের নিশ্চিন্ত শ্বাস ফেলল। আরহাম আলতো করে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়া তোমাকে ছোঁয়ার সাধ্ধিকার। সেহেরের ঘোর কাটল। চোখ বুজে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল, ছিটকে দূরে সরে গেল। আরহাম হতবম্ব চোখ করে তাকিয়ে সেহের মাঝখায় আওয়াজ করে বলল, শুবেন না আমায়, দূরে যান, একদম দূরে। আরহাম দূরে সরল না, আগের দৃষ্টিতে ঠায় তাকিয়ে রইল। সেহের আগের স্বরেই বলল, রাত 1:30টায় আপনার বাড়ি ফেরার সময় হলো। কোথায় ছিলেন আপনি মিহির সাথে? আরহাম সেহেরের কাছে সবটা স্পষ্ট করতে চাইল, কিন্তু সেহের শুনতে নারাজ। বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আরহামের মুখের উপর দরজা বন্ধ করে অপর পাশের ঘরটায় বসে রইল। আরহাম বাহির থেকে বেশ কয়েকবার ডাকল। সেহের ভেতর থেকে কোনো প্রকার প্রতিউত্তর করল না। আরহাম দরজায় জোরে জোরে বাড়ি দিচ্ছে, খুলতে বলছে। সেহের নাছোড় বান্দা, খুলবে না। ভেতর থেকে আওয়াজ করে বলে, একদম বিরক্ত করবেন না, দরজার সামনে থেকে সরুন। যার সাথে এতটা সময় ছিলেন তার কাছে যান। আরহাম রাগী মুখ করে দরজার বাহিরে দাঁড়িয়ে রইল। মনে মনে অটল প্রতিজ্ঞা করল, সে কোনোভাবেই সরবে না। যে করেই হোক সেহেরকে নিজের রুমে নিয়ে যাবে। অজানা ভোর, পাখির কিচিরমিচির আওয়াজে সেহেরের ঘুম ভাঙে। পাশ ফিরতে নিলে পেছনে কাউকে অনুভব করে। বেশ শক্ত করে জড়িয়ে আছে, যাকে বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা। চোখ থেকে তড়াক করে ঘুম পালায়। নিভু নিভু ঘোলাটে চোখে রুমের দিকে চোখ বোলায়। এটা তো আরহামের রুম, সে এখানে কি করে? তিড়িং করে নিজের সর্বোচ্চ শক্তি নিয়ে আরহামের দিকে ফিরল। ততক্ষণে সেহেরের জোড়াজোড়ি আরহামের ঘুম কেটে গেছে। আরহাম ঘুমো ঘুমো স্বরে বলল, সকাল সকাল শুরু করলে, আবার কি হলো? সেহের অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এ রুমে কি করে? আরহাম হাই তুলতে তুলতে বলল, অবশ্যই আমি এনেছি। রুম তো লক ছিল, ভেতরে ঢুকলেন কি করে? এক্সট্রা কি ছিল? সেহের কোনো উত্তর দিল না। রেগে বিছানা ছেড়ে উঠতে নিলে আরহাম পেছন থেকে হাত আটকায়। সেহের প্রতিক্রিয়ায় ক্রুদ্ধ চাহনি নিক্ষেপ করল। আরহাম সেদিকে ভ্রুক্ষেপ করল না। সেহেরকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, টেবিলের দিকে তাকাও। সেহের তাকালো র্যাপিং করা বড় বক্স দেখতে পেল। ভ্রুকুচকে ঘাড় ফিরিয়ে আরহামের দিকে চাইল। আরহাম বলল, তোমার জন্য। সেহের সন্দিহান দৃষ্টিতে আরহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে টেবিলের কাছে এগিয়ে গেল। বক্স হাতে নিতেই অপর পাশে দেখল পাতায় জড়ানো বেলি ফুলের গাছটা। সেহের মুচকি হেসে মালাটা হাতে জড়িয়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ টেনে নিল। আরহাম তা দেখে মুচকি হাসল। আরহামকে হাসতে দেখে সেহের আবারও মুখে গম্ভীর ভাব টানল। র্যাপিং করা বক্স খুলতেই অনেকগুলো চকলেট বক্স পেল।
সবগুলো সেহেরের পছন্দের ফ্লেভার। ভেতরে ইয়া বড় একটা সরি কার্ড। সেহের অবাক হয়ে জিজ্ঞেস করলো, এগুলো কখন আনলেন? গত রাতে। থ্যাঙ্কস, তবে সরি, আপাতত এসব ট্রিক্স আমার উপর কাজ করবে না। আপনার গিফট আপনিই রাখেন। আরহামের হাতে বক্স ধরিয়ে বিছানা ছেড়ে উঠতে নিলে আরহাম আবারও আটকায়। সেহের হাত পা ছোড়াছুড়ি করে। সেহেরকে শান্ত করতে আরহামকেও বেশ বেগ পেতে হচ্ছে। এক পর্যায়ে সেহের ক্লান্ত হয়ে থেকে যায়, বড় বড় শ্বাস ফেলতে লাগে। আরহাম সেহেরের হাত পা আটকে দুষ্টু হেসে জিজ্ঞেস করে, এতটুকুতেই দম শেষ? সেহের গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ সেহেরের চোখ আটকায় আরহামের বাহুতে। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। লক্ষ্য করে দেখলো হাতের জায়গায় জায়গায় জখম। সেহের জখমগুলো ছুঁয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, এসব জখম কিসের? আরহাম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। চোখ সরিয়ে আমতা আমতা স্বরে বলল। তেমন কিছু না, সামান্য লেগেছে। সেহের সন্দিহান স্বরে বলল, ব্যান্ডেজ দেখে মনে হচ্ছে ইঞ্জেকশন পুশ করেছে। হ্যাঁ, ভাইরাসের টিকা দিয়েছিলাম। সেহের কথাটা পুরোপুরি বিশ্বাস করলো না, ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল। আরহাম কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, এসব ছাড়ো। তোমার মান ভাঙাতে কি করতে হবে? আপাতত আমার থেকে দূরে থাকুন। আপনাকে দেখলেই আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ। সরি তো, আর এমন হবে না। কাল সত্যি ইম্পর্টেন্ট কাজে ফেসে গিয়েছিলাম। রাত 1:30 পর্যন্ত মিহির সাথে কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল শুনি? ট্রাস্ট মি সেহের। ট্রাস্ট করি বলেই এখন অবধি এই বাড়িতে আছি, না হয় কাল রাতেই ট্রেনে চড়ে চিটাগং রওনা হতাম। সেহেরের কথায় আরহাম খানিক ক্ষিপ্ত। হাত পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে দাঁতের দাঁত চেপে বলল, এমন কিছু করার কথা চিন্তাও করো না, ফল ভয়ঙ্কর হবে। সেহের প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে হেসে উড়িয়ে দেয়। আরহামও কিছুটা সহজ হলো। মুখের কঠিন ভাবটা এখন নেই। আরহাম থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। আরহাম কাট কাট চোখে সেহেরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেখিয়ালি সেহের আরহামের কথার গভীরতা বুঝল না। ভবিষ্যতে এই কথা যে সম্পূর্ণরূপে মিলে যাবে তা কি সেদিন সেহের জানতো? বর্তমান অতীত থেকে সেহের বাস্তবে ফিরল। দুর্বল ঘোলাটে চোখে সামনের দিকে চাইল। বিলাসবহুল রাজকীয় ঘরের বিছানায় বসে, তার হাত পা লোহার শিকল দিয়ে বিছানার সাথে বাঁধা। হুট করে বাহিরের দমকা হাওয়ায় সামনের চুলগুলো মুখের ওপর থেকে সরে যায়। সেহেরের চোখ থেকে টপটপ পানি ঝরছে, চোখে জলে গাল ভিজে। মাথা তুলে সামনের বড় আয়নাটায় নিজেকে দেখল। চোখের নিচে গাঢ় ডার্ক সার্কেল পড়েছে। চেহারায় আগের মতো সেই সতেজতা নেই। সেহেরের এই রূপটাকেও কি সে ভালোবাসবে? সৌন্দর্য যদি কারো অভিশাপ হয়, তবে এই সৌন্দর্য তার চায় না। এসব ভেবে সেহের ডুকরে কেঁদে ওঠে। এমন সময় কারো পায়ের ভাঁজ সেহেরের কানে ভেসে আসে। সেহের কেঁপে ওঠে। ভয়ে কান্নার আওয়াজ থেমে গেছে। পায়ের আওয়াজটা আস্তে আস্তে সেহেরের দিকে অগ্রসর হচ্ছে। সেহের চোখ মুখ খিচে নেয়। ভয়ে বিছানার সাথে লেগে বসে। হঠাৎ অনুভব করে কারো তপ্ত নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। সেহেরের ভয় আরো বাড়ল, থরথর করে কাঁপছে। সামনের মানুষটা সেহেরের কানের কাছে মুখ এনে গম্ভীর স্বরে বলল, হ্যালো লাভ। হ্যাঁ, গল্পটা প্রথম পার্ট থেকে কল্পনা দিয়ে শুরু। সেহের জানালার কাছে চোখ মেলে দূর আকাশের পানে তাকিয়ে। শীত কেটেছে অনেক কাল। বসন্ত কয়েক মাস আগে পাড়ি জমিয়েছে দূরে কোথাও। গ্রীষ্মের শুরু। গ্রীষ্মের আকাশে ঘন কালো মেঘ জমেছে। এক্ষুনি বুঝি দুনিয়া ঘোর আধারে ঢেকে কালবৈশাখী তাণ্ডব তুলবে। সেহের ভারী নিঃশ্বাস ফেলল। কত মাস ধরে এখানে আটকে? আঙ্গুল দিয়ে হিসেব করার চেষ্টা করলো, কিন্তু বারবার গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাবেই না বা কেন? কতদিন বাহিরের আলো বাতাস গায়ে লাগেনি। এ বাড়িতে বন্দি। দিবারাত্রির পার্থক্য এই জানালার কাছ দিয়েই দেখছে। আচ্ছা, বাবা মা কি তাকে মনে করে? এসব ভাবতেই সেহেরের চোখ জলে ভরে ওঠে। এমন সময় কারো পায়ের আওয়াজ সেহেরের কানে ভেসে আসে। প্রত্যেকবারের মতো ভয় কেঁপে ওঠে। আরহাম এসেছে। আরহামকে দেখতেই সেহের বিছানার মাথার সাথে লেগে বসে। আরহাম সেহেরের মুখোমুখি এসে বসে। সব সময়কার মতো মুগ্ধকর হেসে মিষ্টি স্বরে বলে,